স্টুডেন্টস আজকে যেটা করব সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি 13 নম্বর লেকচার, যেখানে রয়েছে ইলেকট্রিক্যাল পাওয়ার আর এনার্জি ডেরিভেশন এবং তার থেকে নিউমেরিক্যাল, তার সাথে বাল্ব প্রবলেম। তো আর দুটো লেকচার আছে, যেটা হবে মিটার ব্রিজের একটা, আরেকটা হবে পোটেনশিওমিটার। দিলে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার শেষ হবে। তো আজকে ইলেকট্রিক্যাল পাওয়ার আর এনার্জি পড়বো, খুবই সহজ ভাষায় পড়বো এবং বোঝার চেষ্টা করব, এবং নিজেরা বোঝার পর কমেন্টও বলতে পারো যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি, তো আমি পুনরায় ওদেরকে কমেন্টে ক্লিয়ার করার চেষ্টা করব। তো ইলেকট্রিক্যাল পাওয়ার আর এনার্জিকে বুঝতে গেলে আগে তোমাকে সেলকে বুঝতে হবে। একটা সেল কি করে থাকে, একটা সেলের সাপোজ এটা হচ্ছে ভি ভোল্টের একটা সেল, তাহলে এই ভি ভোল্টের সেল আমি মানতে পারি নেগেটিভ টার্মিনালটাকে 0 ভোল্ট এবং পজিটিভ টার্মিনালটাকে ভি ভোল্ট মানতে পারি। এবারে ব্যাটারি কি করে থাকে না, ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে যে পরিমাণ কারেন্ট নির্গত হয় না, ব্যাটারির নেগেটিভ টার্মিনালে সেই একই পরিমাণ কারেন্ট আমাকে কি করতে হয়, পুনরায় ফিরিয়ে দিতে হয়। আরে এক্সটার্নাল সার্কিটটা একটা থাকবে, ওই এক্সটার্নাল সার্কিটটা আমি এখানে রেজিস্ট্যান্স সব আছে, তো t = 0 সেকেন্ডে আমি মানলাম যে পরিমাণ কারেন্টটা বেরিয়েছে সেই পরিমাণ কারেন্ট কিন্তু আমাকে ফিরিয়ে দিতে হবে। যদি এখানে রেজিস্ট্যান্সটার ভ্যালু যদি খুব কম হয় তাহলে কিন্তু সেই পরিমাণ কারেন্ট ফিরবে, কিন্তু না হলে কি করবে, কারেন্টটাকে ডিসিপেটেড করবে, এনার্জি লস করা হয়। তো তেমন করে যদি যে t = 0 টাইমে q পরিমাণ চার্জ যদি নির্গত হয়, q পরিমাণ চার্জ আমাকে একে কি করতে হবে, রিটার্ন করে দিতে হবে। এটাই হচ্ছে তার সেলের রুল। একটা সেল ভি ভোল্টের একটা সেল রয়েছে, ওই ভি ভোল্টের সেলের ক্ষেত্রে এটাই হচ্ছে তার রুল, যে পরিমাণ কারেন্ট বেরোবে সেই পরিমাণ কারেন্টটাকে রিটার্ন করা হয়। তো তো আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ব্যাটারি থেকে একটা ব্যাটারি, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, তো নেগেটিভ টার্মিনালকে আমরা বলেছিলাম 0 ভোল্ট, পজিটিভ টার্মিনালকে আমরা বললাম ভি ভোল্ট। তো নেগেটিভ টার্মিনাল থেকে ধরো কিউ পরিমাণ চার্জ পজিটিভ টার্মিনালে আসতে আছে, তো নেগেটিভ টার্মিনাল থেকে কিউ পরিমাণ চার্জ পজিটিভ টার্মিনালে আসতে ব্যাটারিকে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হলো। তাহলে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা কি পড়েছি, পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলায় পড়েছি পোটেনশিয়াল ডিফারেন্স অফ ফাইনাল পজিশন ফাইনাল মাইনাস পোটেনশিয়াল অফ ইনিশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট এক্সটার্নাল এজেন্ট থেকে কোথায় না, ইনিশিয়াল টু ফাইনাল। পোটেনশিয়াল ডিফারেন্স ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইনিশিয়াল টু ফাইনাল ডিভাইডেড বাই যে চার্জটাকে আমি নিয়ে আসি, ডিভাইডেড বাই কি লিখব, চার্জ। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি ইনিশিয়াল পজিশন কোনটা, 0 ভোল্ট, তাহলে 0 ভোল্ট ইনিশিয়ালের পোটেনশিয়াল কত, 0। ফাইনালি পোটেনশিয়াল কোথায় আনতে চাইছি, ফাইনালি ভি ভোল্টে আনতে চাইছি, এটা হচ্ছে কি সেলের মধ্যে, তাহলে ফাইনালি পোটেনশিয়াল কত না, ভি ভোল্ট, তাহলে ভি মাইনাস অফ 0। ক্লিয়ার? ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, তাহলে এটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল, তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালে আনতে কি পরিমাণ তাকে ওয়ার্ক ডান করছে, তাহলে এই ওয়ার্ক ডানটা কে করেছে, ডেফিনেটলি সেলই করেছে, তাহলে ওয়ার্ক ডান বাই সেল ডিভাইডেড বাই কি পরিমাণ চার্জ নিয়ে আসছি না, কিউ পরিমাণ চার্জ, তাহলে ওয়ার্ক ডান বাই সেল ইকুয়াল টু আমি কি লিখব, কিউভি। ওয়ার্ক ডান বাই সেল ইকুয়াল টু আমরা কি লিখব, কিউভি। তাহলে এই ওয়ার্ক ডানটা কে করলো, সেলই তো করলো। ক্লিয়ার? তাহলে এই ওয়ার্ক ডানের জন্য আমরা কি পাবো না, এই ওয়ার্ক ডানের জন্যই তো আমরা এনার্জি পাবো, এই ওয়ার্ক ডানটাই তো তার মধ্যে এনার্জি রূপে স্টোর থাকছে। তো তো এই সেলটার পাওয়ার আমি কি করে বার করব, আগে পাওয়ার দেখে নিই তারপরে এনার্জি দেখব। তো পাওয়ার কি হয়ে থাকে না, পাওয়ার হয়ে থাকে ওয়ার্ক ডান বাই সেল। এটা কার পাওয়ার, সেলের পাওয়ার। তাহলে সেল কি করে থাকে, পাওয়ার জেনারেট করে, তাহলে জেনারেটেড পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই সেল ডিভাইডেড বাই ওয়ার্ক ডান বাই ওই টাইমের জন্য কতটা টাইমে সে পাওয়ারটা সেই পরিমাণ পাওয়ার জেনারেট করে, ডিভাইড বাই টাইম। তাহলে ওই পাওয়ারটা কত টাইমের জন্য জেনারেট করলো, তাহলে ওয়ার্ক ডান বাই সেল কত হয়, কিউভি। ডিভাইডেড বাই টাইম কত না, টি। আমি ধরলাম টি টাইমে সে কি পরিমাণ পাওয়ার জেনারেট করেছে, এটাই হচ্ছে দ্যাটস। আচ্ছা, তো যে পরিমাণ পাওয়ার জেনারেট করেছে সেটাকে আমরা পি সাইন দ্বারা ডিনোট করলাম। আচ্ছা, কিউভি মানে কি থাকে না, আই ইকুয়াল টু কি থাকে, কিউ বাই টি। তাহলে কিউ বাই টি এর জায়গায় আমি আই রিপ্লেস করতে পারি, তাহলে আই ইনটু ভি, তাহলে পি ইকুয়াল টু আই ভি। ক্লিয়ার? তো ওহমস ল থেকে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু আইআর। তো ভি এর জায়গায় আমি কি বসাতে পারি, আইআর বসাতে পারি, তো পি ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর। ক্লিয়ার? পি ইকুয়াল টু আই স্কয়ার আর। আচ্ছা, পাওয়ারের এই ইকুয়েশনটা আমরা তখনই ইউজ করব অনলি
সিরিজ কম্বিনেশনে, কারণ সিরিজ কম্বিনেশনে কারেন্ট কি হয়ে থাকে, কনস্ট্যান্ট হয়ে থাকে। এই ক্ষেত্রে কারেন্ট আমাদের কি রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে। সিরিজ কম্বিনেশন তো আমরা অঙ্ক করতে করতে ধীরে ধীরে বুঝতে পেরে যাব। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা P = I² R ব্যবহার করে থাকি। আবার এখান থেকে আমরা কি বলতে পারি না, I = V/R বসাতে পারি। তাহলে পাওয়ারের আরেকটা ফর্মুলা কি আসবে, I এর জায়গায় যদি V/R বসিয়ে দিই তাহলে V²/R। তাহলে পাওয়ারের আরেকটা ফর্মুলা হলো P = V²/R। এই ইকুয়েশনটা আমরা ইউজ করব অনলি প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। ক্লিয়ার করতে পারলাম? তাহলে P = I² R এটা অনলি ফর সিরিজ কম্বিনেশন, আর P = V²/R এটা আমরা কোথায় ইউজ করব না, প্যারালাল কম্বিনেশনে। দুটো জিনিস বোঝা গেছে, একদম দুটো জিনিস বোঝা গেছে। তো পাওয়ারে ইউনিট কি আসবে, যেহেতু ওয়ার্ক ডান বাই টাইম, তাহলে জুল পার সেকেন্ড। তাহলে কি আসবে, ওয়ার্ক ডানের ইউনিট কি আসে, জুল। তাহলে জুল পার সেকেন্ড, এটাই হবে কি তার ইউনিট। তাহলে পাওয়ারের ইউনিট হচ্ছে কি, জুল পার সেকেন্ড, যে 1 সেকেন্ডে কত জুল সে ওয়ার্ক ডান করতে আছে, সেটাই হচ্ছে তার পাওয়ার। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, তো পাওয়ারের ফর্মুলা দেখে নিয়েছি। এবার আমরা দেখব এনার্জির ফর্মুলা। এনার্জির ফর্মুলা কি হয়ে থাকে, এনার্জি দেখো না, পাওয়ার ইজিক্যাল টু আমরা কি বলতে পারি না, পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান বাই সেল ডিভাইডেড বাই টাইম। আচ্ছা, তো যদি আমি ক্ষুদ্র টাইমের জন্য আমি যদি ভেবে থাকি, সেই ক্ষেত্রে পাওয়ার ডিপি, সেক্ষেত্রে আমরা কি হবে, ইনস্ট্যান্টেনিয়াস টাইমের ক্ষেত্রে পাওয়ারও কি হবে, খুব ছোট হবে। তাহলে ওয়ার্ক ডান সেটাও ছোট হবে, টাইম সেটাও ছোট হবে। কি বললাম বলতে পেরেছি, যে ইনস্ট্যান্টেনিয়াস টাইমের জন্য ওয়ার্ক ডান ছোট, টাইমও ছোট, তো পাওয়ারও খুব ছোট। তাহলে যে ওয়ার্ক ডানটা সেল করতে আছে সেটাই তো এনার্জি রূপে স্টোর করছে, যে ওয়ার্ক ডানটা সে করছে সেটাই তো এনার্জি রূপে জমা হচ্ছে, এই ওয়ার্ক ডানটা এনার্জি রূপেই তো জমা হচ্ছে। তাহলে এই ডেল ডব্লিউটাও আমরা কি পাবো, ছোট এনার্জিও সৃষ্টি করেছে। ডেল ডব্লিউর জায়গায় আমরা কি লিখতে পারি, d/dt লিখতে পারি। তো therefore আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, de = dp × dt। এইটা আমরা লিখতে পারি যে ছোট পাওয়ারের জন্য তার এনার্জি কত হবে। ক্লিয়ার করতে পেরেছি? যদি তার পাওয়ার কনস্ট্যান্ট থাকতো তাহলে আমরা কি লিখতাম, যদি তার পাওয়ার কনস্ট্যান্ট থাকতো, if পাওয়ার ইজ কনস্ট্যান্ট, যদি পাওয়ার কনস্ট্যান্ট হতো তাহলে আমরা কি লিখতাম না, de = pdt। তাহলে যদি পাওয়ার ভ্যারি করে তাহলে কিন্তু এটা, না হলে পাওয়ার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা কি লিখবো, d = pdt। ক্লিয়ার করতে পেরেছি? তো এই ইকুয়েশন থেকে আমরা জেনারেট করব যে এনার্জির ফর্মুলা কি হয়ে থাকে। তো এটা তোলা হয়েছে, তো এই সাইডটা রাফ করে দেবো, তোলা হচ্ছে, চট করে তুলে নাও, যে এটা হচ্ছে কি ভেরিয়েবল পাওয়ারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট পাওয়ারের ক্ষেত্রে। তো উপরেরটা রাফ করি। আচ্ছা, তো আমরা কি পেয়েছি, যদি পাওয়ার যদি কনস্ট্যান্ট হতো তাহলে আমরা কি পেতাম, যে আমাদের ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে কি হয়, পাওয়ার কনস্ট্যান্ট থাকে, তাহলে d = pdt। তাহলে এই ইকুয়েশন থেকে যদি কারেন্ট যদি কনস্ট্যান্ট হয়, কারেন্ট কনস্ট্যান্ট হওয়া মানে I কনস্ট্যান্ট হলে আমরা কি বলেছি, তাহলে কোন ইকুয়েশন লাগাবো না, P = I²R। তাহলে এই পাওয়ারের জায়গায় আমরা ইকুয়েশনটা ইউজ করতে পারি। তাহলে de = I²R × dt। আচ্ছা, সিরিজ কম্বিনেশনে কারেন্ট কনস্ট্যান্ট, সিরিজ কম্বিনেশনে কি দেখলাম, কারেন্ট কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্স অলসো কনস্ট্যান্ট। তাহলে যখন টাইম 0 তখন এনার্জিও 0 সেলের ক্ষেত্রে, যখন টাইম t তখন ওই সেলের এনার্জি হচ্ছে কত, E। therefore এর ইন্টিগ্রেশন করলে হবে কত, E = I ও কনস্ট্যান্ট, R ও কনস্ট্যান্ট, যেহেতু সিরিজ কম্বিনেশন, যখন কারেন্ট কনস্ট্যান্ট, তাহলে I² R × dt এর ইন্টিগ্রেশন করলে কত আসবে, t। তাহলে E = I² RT, খতম। নেক্সট, যদি এখানে কি বলেছে, কারেন্ট কনস্ট্যান্ট বলেছে, এখানটা আমাকে কি বলেছে, কারেন্ট কনস্ট্যান্ট বলেছে। আচ্ছা, যদি ভোল্টেজ কনস্ট্যান্ট হতো, ইফ ভোল্টেজ কনস্ট্যান্ট যদি বলতো, ভোল্টেজ মানে পোটেনশিয়াল, ভোল্টেজ না লিখে আমরা কি লিখবো, পোটেনশিয়াল।
পোটেনশিয়াল কনস্ট্যান্ট যদি আমাকে বলতে, দ্যাট মিন্স আমাকে ভি ইকুয়াল টু কি করতে হতো, কনস্ট্যান্ট করতে হতো। তার মানে এটা কোন কম্বিনেশনে রয়েছে, তার মানে এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন। তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব যে ডি ইকুয়াল টু পি ডিটি এর জায়গায় পি এর জায়গায় আমরা কি রিপ্লেস করব, ভি স্কয়ার বাই আর। তাহলে প্যারালাল কম্বিনেশনে পি ইজ ইকুয়াল টু আমরা কি ইউজ করব, ভি স্কয়ার বাই আর। আচ্ছা, তো ই ইজ ইকুয়াল টু ডিই ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর ইনটু ডিটি। তাহলে এর ইন্টিগ্রেশন মারবো, তাহলে টাইম যখন 0 এনার্জি তখন 0, টাইম যখন t তখন এনার্জি হচ্ছে e। দেয়ারপর আমরা কি লিখতে পারি না, E ইজ ইকুয়াল টু ভোল্টেজ কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্সও কনস্ট্যান্ট, তাহলে ভি স্কয়ার বাই আর বাইরে বার করলাম ইনটু t। তাহলে এটাই কিসে বের হলো না, এটা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে বের হলো এনার্জির ফর্মুলা। ক্লিয়ার? তো শর্টকাটে আমি এটা লিখে নিতে পারি যে পাওয়ারের ফর্মুলা কি বের হলো না, পাওয়ার ইজ ইকুয়াল টু ভিআই, পাওয়ার ইজ ইকুয়াল টু ভিআই। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে পাওয়ার ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে পাওয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, পাওয়ারের বেরিয়ে গেল। এনার্জির ক্ষেত্রে কি লিখবো না, এনার্জি সিরিজের ক্ষেত্রে কি হবে না, এনার্জি সিরিজের ক্ষেত্রে E ইজ ইকুয়াল টু এনার্জি আই স্কয়ার আর টি, E ইকুয়াল টু আই স্কয়ার আর টি। আচ্ছা, প্যারালালের ক্ষেত্রে আমরা কি ইউজ করব না, প্যারালালের ক্ষেত্রে E ইজ ইকুয়াল টু ভি স্কয়ার আর টি, ভি স্কয়ার বাই আর ইনটু টি। খতম। তো এটাই হচ্ছে সিরিজ আর প্যারালালের ক্ষেত্রে। তো তেমন করে এনার্জিরও একটা জেনারেল ফর্মুলা রয়েছে। তাহলে এনার্জির জেনারেল ফর্মুলা আমরা কি পাবো না, এনার্জি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম না, এনার্জি ইজ ইকুয়াল টু পি ডিটি। তাহলে জেনারেল ফর্মুলা কি আসবে, E ইজ ইকুয়াল টু ভি আই টি। আরে কি করে এটা তো বোঝা যাচ্ছে, এর বোথ সাইডে যদি আমি ইন্টিগ্রেশন মারি, তাহলে পি এর রিপ্লেসে আগে বসিয়ে দিই ডিই ইজ ইকুয়াল টু ভি আই ইনটু ডিটি। তাহলে এর ইন্টিগ্রেশন যদি আমি মারি, ভোল্টেজও কনস্ট্যান্ট, কারেন্টও কনস্ট্যান্ট, তাহলে কি হবে, 0 টাইমে এনার্জি 0, t টাইমে এনার্জি E। দেয়ারফর আমি কি লিখতে পারি, E ইজ ইকুয়াল টু ভি আই টি, E ইকুয়াল টু ভি আই। সেটাই আমি লিখেছি যে এটাই হচ্ছে জেনারেল ফর্মুলা। পাওয়ারের জেনারেল ফর্মুলা হচ্ছে ভি আই। তো সিরিজের ক্ষেত্রে দ্যাটস, প্যারালালের ক্ষেত্রে দ্যাটস, সিরিজের ক্ষেত্রে এনার্জি দ্যাটস, প্যারালাল দ্যাটস। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা দেখবো একটা নিউমেরিক্যাল, যেখানে সিরিজ প্যারালাল মিশিয়ে থাকবে এবং সেখানে পাওয়ার বের করাও দেখবো, এনার্জিও বার করা দেখবো। ক্লিয়ার হচ্ছে? আর এনার্জি পাওয়ারতে অলরেডি আমরা বার করে নিতে পারবো, এনার্জিটাই একটু জটিল, ওটাই দেখে নেব। তো এই এতদূর পর্যন্ত হয়েছে, এরপর আমরা একটা নিউমেরিক্যাল নিয়ে নেব। ক্লিয়ার? রাফ করি তো, একটা নিউমেরিক্যালকে দেখো, রাফ করি। আচ্ছা, আমি রাখলাম ইকুয়েশনটা, রাখলাম, তোমাদের হেল্প হবে। তো কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন একটা নিয়ে নাও, যেখানে সিরিজ প্যারালাল মিক্সড করে রাখি। দেখো, এই একটা রেজিস্ট্যান্স দিলাম এটাকে প্যারালালে। আচ্ছা, এই একটা রেজিস্ট্যান্স, একটা ব্যাটারি যোগ করলাম, ব্যাটারির সাথে একটা 12 ভোল্টের ব্যাটারি, 2 ওহম, 3 ওহম, 6 ওহম। ক্লিয়ার? তো এবারে আমাকে বলেছে কি না, বলেছে ইন্ডিভিজুয়ালি বলেছে। ফার্স্ট কোশ্চেন, 3 ওহমের মধ্য দিয়ে t ইকুয়াল টু না 3 সেকেন্ডে, বললো 3 সেকেন্ডে কি পরিমাণ এনার্জি ডিসিপেটেড হবে। কারণ রেজিস্ট্যান্স কি করবে, এনার্জি ডিসিপেটেড করবে, এনার্জি ডিসিপেটেড হবে বলেছে। ফার্স্ট কোশ্চেন। তো সেকেন্ড কোশ্চেন আমরা নেব, আগে এটাই বার করি, তারপর সেকেন্ড কোশ্চেন নেব। সেকেন্ড কোশ্চেন ধরো, বললো টোটাল ডিসিপেটেড এনার্জি in 3 সেকেন্ড in this circuit। তাহলে এই সার্কিটে 3 সেকেন্ডে কত পরিমাণ এনার্জি লস হবে, এটাও বার করতে হবে। তাহলে ফার্স্ট কোশ্চেনকে সলভ করা যাক। ফার্স্ট কোশ্চেন তো আমরা প্রথমে কি করে বার করব, দেখো প্রথমে তাহলে 3 ওহমের মধ্য দিয়ে এনার্জি যদি আমাকে বার করতে হয়, কি করে বার করব? দেখো 3 ওহম এখন কিসে রয়েছে, প্যারালালে রয়েছে। 3 ওহম এখন আমাকে প্যারালালে রয়েছে। তো
তো এর মধ্যে থেকে কারেন্ট ভোল্টেজ তো কিছুই জানি না। আচ্ছা দেখো, আচ্ছা এই সার্কিটটাকে, এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি বার করতে পারবো, অবশ্যই বার করতে পারবো। দেখো এটা 2 ওহম, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে না আর ই ইজিক্যাল, এই দুজনের ইজিক্যাল টু R1 R2 বাই R1 প্লাস R2, দেয়ারপর কত হবে 3 ইনটু 6 বাই 3 প্লাস 6 6 থেকে 18 বাই 9 সমান হচ্ছে কত 2 ওহম। তার মানে এদের দুজনের জন্য রেজিস্ট্যান্স কত হচ্ছে 2 ওহম। তাহলে এটাও 2 ওহম, এটাও 2 ওহম, 12 ভোল্টের ব্যাটারির সাথে কানেক্টেড রয়েছে। ক্লিয়ার? এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম, কারণ সিরিজে রয়েছে। তাহলে এটা হচ্ছে কত 4 ওহম 12 ভোল্টের ব্যাটারির সাথে কানেক্টেড রয়েছে। আচ্ছা, তো এবারে দেখো সহজ হয়ে গেছে। এবারে ব্যাটারি থেকে কারেন্ট নির্গত হচ্ছে I, এই পরিমাণ কারেন্ট এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে কারেন্ট কি পরিমাণ না ওহমস ল V = IR, V = IR। আচ্ছা, তো I = কি পাবো? I = V/R। তাহলে V হচ্ছে 12, রেজিস্ট্যান্স হচ্ছে 4, মানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ব্যাটারি থেকে নির্গত হতে আছে। তাহলে এই কারেন্ট 3 অ্যাম্পিয়ার কারেন্ট ব্যাটারি থেকে নির্গত হতে আছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে দিকে যাচ্ছে, এর মধ্যে দিকে যাচ্ছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে রিটার্ন করে দিতে হবে ব্যাটারি থেকে যে পরিমাণ নির্গত হয়েছে। তাহলে এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রস এ ভোল্টেজ কত হবে না V = IR, তাহলে 3 দুনে 6, তার মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস এ 6 ভোল্ট এই রেজিস্ট্যান্স। তার মানে এই রেজিস্ট্যান্সটা কি বোঝাচ্ছে? এই কম্বিনেশনটাকে বোঝাচ্ছে। তাহলে এটা কি অবস্থা আছে? প্যারালালে রয়েছে, তার মানে দুজনের অ্যাক্রস এ কত থাকবে? 6 ভোল্ট করে থাকবে। দুজনের অ্যাক্রস এ কত থাকবে? 6 ভোল্ট। তাহলে এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম আর এর ক্ষেত্রে পোটেনশিয়াল হচ্ছে 6 ভোল্ট। V হচ্ছে কত? 6 ভোল্ট। ক্লিয়ার করতে পারলাম? পোটেনশিয়াল হচ্ছে কত? 6 ভোল্ট। তাহলে এটা এখন কোন কম্বিনেশনকে বোঝাচ্ছে? প্যারালাল কম্বিনেশনকে বোঝাচ্ছে। তাহলে প্যারালাল কম্বিনেশনকে যদি বুঝিয়ে থাকি, তাহলে এনার্জি ইকুয়াল টু আমরা কি বসাবো? প্যারালাল কম্বিনেশন ফর্মুলা বসাবো, এনার্জি ইকুয়াল টু V²/R ইনটু T। এটাই তো প্যারালাল কম্বিনেশনের এনার্জি ফর্মুলা ফর 3 ওহম, ফর 3 ওহম। ক্লিয়ার? তো 3 সেকেন্ডের জন্য তাহলে এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে কত? 6 ইনটু 6 বাই রেজিস্ট্যান্স কত হচ্ছে 3 ইনটু 3 সেকেন্ড, তাহলে 3 3 ক্যান্সেল, তাহলে 36 জুল। তাহলে এই রেজিস্ট্যান্স 3 ওহমের রেজিস্ট্যান্সটা কি পরিমাণ এনার্জি লস করলো? 34 জুল। ক্লিয়ার? তো টোটাল এনার্জি আমাকে বার করতে বলেছে কি পরিমাণ এনার্জি, সেকেন্ড কোশ্চেন দেখো, টোটাল এনার্জি বার করতে বলেছে। তাহলে এর ক্ষেত্রে তো আমরা 36 জুল বার করেই নিলাম। 6 ওহমের ক্ষেত্রে বার করি, 2 ওহমের ক্ষেত্রে বার করব, দিয়ে কি করব? টোটালটাকে আমি যোগ করে দেব। আচ্ছা, তো এনার্জি ফর 6 ওহম এটা আমরা কি লিখতে পাচ্ছি? প্যারালালে আছে, তার মানে V²/R ইনটু T। ক্লিয়ার? এই ইকুয়েশনটাই লাগতে হবে। তাহলে 6 ইনটু 6/6 ইনটু 3, তাহলে একটা 6 কাটলো 18 জুল। ক্লিয়ার? আচ্ছা, 2 ওহম এদের সাথে কি আছে? সিরিজে আছে। তাহলে এনার্জি ফর 2 ওহম, 2 ওহমের ক্ষেত্রে কি হবে না I²R ইনটু T। তাহলে I হচ্ছে কত না I হচ্ছে কি পরিমাণ কারেন্টের মধ্যে আছে? 3 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, তাহলে 3 স্কয়ার মানে 3 ইনটু 3 করতে পারি, 3 ইনটু 3। আর হচ্ছে কত? রেজিস্ট্যান্স হচ্ছে 2। কত সেকেন্ড না 3 সেকেন্ডের জন্য বার করতে বলেছে। 3 সেকেন্ডের জন্য বার করতে, তাহলে 3 3 9 9 3 7 7 2 54, তাহলে 54 জুল। ক্লিয়ার? তাহলে টোটাল এনার্জি কত হবে? প্রত্যেকের এনার্জি যোগ করে দাও। অর্থাৎ সেকেন্ড কোশ্চেনটা টোটাল এনার্জি, তাহলে টোটাল এনার্জি কত হবে? 36 যুক্ত 18 যুক্ত 54, তার মানে কত হলো? 36 54 হচ্ছে 90, 18 108 জুল। 108 জুল টোটাল এনার্জি কত ডিসিপেটেড হলো? 108 জুল। আচ্ছা, এতগুলো ডিসকাশন আমরা নাও করে শর্টকাটেও করতে পারতাম। কিভাবে? দেখো শর্টকাট। তাহলে E = কি হয়ে থাকে? I²RT, E = I²RT। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? দেখো এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে? 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ও কত রেজিস্ট্যান্স? আরে এটা টোটালটা মানে আমি এটাকে ভাবতে পারি। তো I = কত? 3²। এর রেজিস্ট্যান্স কত? 4। আচ্ছা, কত টাইম বলেছে না 3 সেকেন্ডের জন্য বলেছে। তাহলে 3 3 9 9 3 27 27 গুণিতক 4 7 4 28 108 জুল। এভাবেও আসতে পারে, কিন্তু এটা ছিল কি কনসেপচুয়াল, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি আমাকে বার করতে হয় তখন কিন্তু আমাকে ভাবতে হবে যে কাকে কোন সিরিজ, কে সিরিজে আছে কে প্যারালালে আছে, সেটাকে ভেবে কিন্তু আমাকে লাগাতে হবে। যেমন এরা দুজন প্যারালালে ছিল, এ সিরিজে ছিল, তাহলে সিরিজের ক্ষেত্রে সিরিজে লাগিয়েছি, প্যারালালের ক্ষেত্রে প্যারালালের ফর্মুলা লাগিয়েছি, তবে কি রেজাল্ট এসেছে। ভুলভাল লাগালে কিন্তু ভুলভাল চলে আসবে। ক্লিয়ার হচ্ছে? তো এরপর আমরা বাল্বের প্রবলেম একটা দেখি। এরকম করে তো যে অঙ্ক তৈরি করা হয়ে যাবে, আমরা এনার্জি বার করতে পারবো, প্রত্যেকের এনার্জি আমরা বার করতে পারবো, প্রত্যেকের পাওয়ারও বেরিয়ে যাবে। তো নেক্সট আমরা বাল্ব প্রবলেম দেখব। ক্লিয়ার? নেক্সট আমরা বাল্ব প্রবলেম দেখব। তোলা আছে? রাগ করি।
তো বাল্বের কনসেপ্টটা কি বুঝে নি, তারপরে গিয়ে তো আমরা দেখি বাল্বের ক্ষেত্রে কি হয়ে থাকে। জেনারেলি বাল্ব কি বলতে চাইছে, বাল্ব দেখো বাল্বের ক্ষেত্রে মোদ্দা জিনিস কি চাই না, বাল্ব কে যুক্ত করার ফলে কোন বাল্ব বেশি ব্রাইটনেস দেয় সেটাই চাই কোশ্চেনে। তো আগে কনসেপ্ট বোঝার চেষ্টা করো। বাল্বে দেখো একটা বাল্ব, এই বাল্বের উপর একটা লেখা থাকে, কি লেখা থাকে না 100 ওয়াট 220 ভোল্ট। তার মানে কি যে 220 ভোল্ট লাইনের সাথে যদি আমি একে যুক্ত করি, সে পার সেকেন্ডে 100 ওয়াট 100 জুল কারেন্ট ডিসিপেটেড করবে, এনার্জি ডিসিপেটেড করবে। 100 ওয়াট মানে 100 ওয়াট মানে কি, 100 ওয়াট মানে হচ্ছে 100 জুল পার সেকেন্ড, এক সেকেন্ডে 100 জুল এনার্জি সে লস করবে। তার মানে 220 ভোল্টে যদি যোগ করি তাহলে এক সেকেন্ডে 100 জুল সে এনার্জি লস করতে আছে। এটাই হচ্ছে তার রেটিং। তো এটাকে বলা হয় ওয়াট রেটিং আর এটাকে বলা হয় ভোল্টেজ রেটিং। ক্লিয়ার হচ্ছে? বা অনেক সময় একে বলা হয় এনার্জি রেটিংও বলা হয়। আচ্ছা ক্লিয়ার? তো এবারে আমরা দেখছি যে এই একটা বাল্ব, সাপোজ এই একটা বাল্ব, এই একটা বাল্ব, এই বাল্বটা কানেক্ট রয়েছে, ধরো এই বাল্বটা রেটিং দেওয়া আছে 100 ওয়াট 220 ভোল্ট দেওয়া আছে, বাল্বটা কারেন্ট আছে 220 ভোল্ট লাইনের সাথে কানেক্ট আছে। ক্লিয়ার? সেম বাল্ব কানেক্ট আছে কোথায়, সেম বাল্ব কানেক্ট আছে কোথায় না, ধরো 100 ওয়াট 220 ভোল্টের বাল্ব কানেক্ট আছে কোথায় না 110 ভোল্ট লাইনের সাথে কানেক্ট করেছে। দুটো জিনিস, একবার যে বাল্বটাকে আমি 220 ভোল্ট লাইনের সাথে কানেক্ট করেছি, সেই বাল্বটাকে আমি 110 ভোল্টের লাইনের সাথে আমি কানেক্ট করলাম, করতেই পারি। এবারে আমাকে বললো কোন বাল্বটা বেশি ব্রাইটনেস দেখাবে। তো কি করে বার করবো কোন বাল্বটা বেশি ব্রাইটনেস হবে, কি করে বুঝবো না? বোঝার একটাই লক্ষ্য, যে বাল্বটা বেশি এনার্জি ডিসিপেটেড করবে সেই বেশি ব্রাইটনেস হবে। মানে যার পাওয়ার বেশি হবে, যে বেশি পরিমাণে পাওয়ার ডিসিপেটেড করবে। তাহলে বলতে পারি কি, যে বাল্বটি বাল্বটি বেশি পরিমাণে পাওয়ার ডিসিপেটেড করবে সে তত বেশি উজ্জ্বল হবে। যে বাল্বটা যত বেশি পরিমাণে পাওয়ার ডিসিপেটেড করবে সে তত বেশি উজ্জ্বল হবে। ক্লিয়ার করা গেছে? মানে ডিসিপেটেড পাওয়ার যত বাড়বে, ব্রাইটনেস তত বাড়বে। তার মানে পাওয়ারের সাথে ব্রাইটনেস প্রপোর্শনাল। এতটুকু বোঝা গেছে? তাহলে এখানে পাওয়ার কার বেশি কার কম কি করে বুঝবো? এখানটাই পাওয়ার কে বেশি পরিমাণে খরচ করছে আমরা কি করে বুঝবো? তাহলে এখানে কার বেশি পাওয়ার ডিসিপেটেড হচ্ছে আমরা কি করে বুঝবো? এটা তো তার রেটিং দেওয়া আছে, আচ্ছা এখানটায় বলো যে এই দুটো বাল্বের মধ্যে কে আনচেঞ্জ। দেখো দুটো বাল্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে কারেন্ট আই কি দেখতে পাচ্ছি, চেঞ্জ। পোটেনশিয়াল সেটাও দেখতে পাচ্ছি চেঞ্জ, পাওয়ার সেটাও দেখতে পাচ্ছি চেঞ্জ, কারণ পাওয়ার পোটেনশিয়াল এবং কারেন্টের উপর ডিপেন্ড করে থাকে। কিন্তু দুটো বাল্বের রেজিস্ট্যান্স আনচেঞ্জ, কারণ বাল্বটা তো সেম ছিল, তাদের রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়নি। রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে? ম্যাটেরিয়ালের উপর, লেন্থের উপর, ক্রস সেকশনাল এরিয়ার উপর। বাল্বের তো দুটো বাল্ব যেহেতু সেম, সেহেতু তাদের রেজিস্ট্যান্স তো আনচেঞ্জ থাকবে। তাহলে এদের রেজিস্ট্যান্স তো আমি বার করে নিতে পারি। তাহলে এই বাল্বটা যে কন্ডিশনে মেকিং হয়েছে, তৈরি হয়েছে, সেই কন্ডিশনের উপরে বেস করে তো আমি রেজিস্ট্যান্সটা বার করতে পারি। তাহলে এই বাল্বের রেজিস্ট্যান্স কত হবে? কারণ এর রেটিং এর উপর রেজিস্ট্যান্স আমরা বার করতে পারবো। P = v²/r থেকে P = v²/r, তাহলে R = আমরা কি লিখবো? v²/p। তাহলে v হচ্ছে কত না 220 × 220 বাই পাওয়ার হচ্ছে কত 100 ওয়াট। তার মানে আমি কত পেলাম 484 ওহমস। তাহলে এরও রেজিস্ট্যান্স যা, এরও রেজিস্ট্যান্স তাই। রেজিস্ট্যান্স প্রত্যেকের একই আছে। এবারে 220 ভোল্ট লাইনের রেসপেক্টে একই পরিমাণ পাওয়ার ডিসিপেটেড করছে সেটাই বের করা। তাহলে এবারে পাওয়ার আমি বার করব কি পরিমাণ পাওয়ার সে ডিসিপেটেড করছে। তাহলে পাওয়ার আমরা কি করব? এর রেজিস্ট্যান্স তো দুজনের রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট, তাহলে এই
বাল্বটা 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত, তাহলে 220 ইনটু 220, কারণ পাওয়ারের ফর্মুলা হচ্ছে কি ভি স্কয়ার বাই আর ডিভাইডেড বাই এর রেজিস্ট্যান্স কত না 484। ক্লিয়ার? তো এবারে আমরা দেখতে পাচ্ছি কি 22 22 484 ক্যান্সেল, তাহলে উপরে কি আছে 10 ইনটু 10 মানে 100, কত হবে 100 ওয়াট। তার মানে এই বাল্বটা 220 ভোল্ট লাইনের সাথে পার সেকেন্ডে 100 জুল কারেন্ট ডিসিপেটেড করছে, তাহলে 1 সেকেন্ডে 100 জুল কারেন্ট কি করছে খরচ করছে, খরচ করে ডিসিপেটেড করে। আচ্ছা এই বাল্বটার ক্ষেত্রে কি করব, এই বাল্বটা 110 ভোল্টের সাথে কানেক্টেড, আর নিজস্ব পাওয়ারের উপরে বেস করে কিন্তু আমরা ডিসিপেটেড পাওয়ার বার করতে পারবো না, সে কোন লাইনের সাথে যুক্ত আছে সেটার উপরে বার করতে হবে। এর পাওয়ার তো নির্ধারিত একটা মানের জন্য যে এই লাইনের সাথে যদি আমি যুক্ত করি তবেই কি সে ম্যাক্সিমাম ওয়াট দেবে, ম্যাক্সিমাম ওয়াট তবেই দেবে। যে আমি 220 সাথে যুক্ত করেছি বলে সে 100 জুল কারেন্ট ব্যয় করলো, কিন্তু আমি 220 সাথে যদি যুক্ত না করে 110 এ যদি যুক্ত করতাম তাহলে কি করতো না ভি স্কয়ার বাই আর, তাহলে ভি স্কয়ার হচ্ছে কত 110 গুণিত হবে 110 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হচ্ছে কত 484, তো 11 11 22, তো 22 হলে নিচে হচ্ছে কত 2, নিচে হচ্ছে কত না 2 2 2 হ্যাঁ 4 হচ্ছে 4 হচ্ছে, তাহলে 100 বাই 4 মানে হচ্ছে কত 25 ওয়াট। তার মানে আমি কি দেখতে পেলাম না 110 ভোল্টের সাথে যুক্ত করার ফলে 1 সেকেন্ডে 25 জুল কারেন্ট কি করবে, কারেন্ট নয় এনার্জি, আমি এখানে কি লিখলাম কারেন্ট লিখে ফেলেছি না, এনার্জি কি হবে এনার্জি 25 জুল এনার্জি, এনার্জি লস করবে। তাহলে কে বেশি এনার্জি লস করলো, এই বাল্বটা যখন 220 ভোল্টের, তাহলে ব্রাইটনেস কি হবে, তাহলে যে যত বেশি পাওয়ারের হবে তাহলে এর পাওয়ার কত 100 ওয়াট, এর পাওয়ার কত 25 ওয়াট, তাহলে যার পাওয়ার যত বেশি হবে সেই ব্রাইট হবে, পাওয়ার প্রপোর্শনাল টু ব্রাইটনেস। তাহলে এই বাল্বটি বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, তাহলে এই বাল্বটা ব্রাইটনেস বেশি উজ্জ্বল হবে, বেশি ব্রাইট হবে। ক্লিয়ার বুঝতে পেরেছি? তো বাল্ব প্রবলেমকে আগে দেখতে হবে, বাল্ব প্রবলেমে কোনটা আনচেঞ্জ থাকে, সবসময় রেজিস্ট্যান্স আনচেঞ্জ থাকে, যার উপরে আমি বেস করে রেটিং বানিয়েছি তার উপরে বেস করে আমি রেজিস্ট্যান্স থাকে আমি তার নিয়ে নেব, তারপরে যে লাইনের সাথে যুক্ত আছে তার উপরে বেস করে আমি পাওয়ার বার করব, দিলে কিন্তু আমরা ব্রাইটনেস পাবো, এটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে বাল্বকে আমি বাল্বের প্রবলেম আমি দেখবো, যে দুটো প্রবলেম দেখবো, একটা হোমওয়ার্কে দেখবো, একটা সিরিজ একটা প্যারালালে দেখবো, একটা হোমওয়ার্কে দিয়ে দেবো, সিরিজ প্যারালাল মিক্সড করে দিয়ে দেবো। ক্লিয়ার? তো দেখো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 দেখো বলা হয়েছে তো, কোশ্চেন নাম্বার 1 ফার্স্ট কোশ্চেন। তো আমরা কি তার জানলাম কি যে যে যত বেশি পরিমাণে পাওয়ার ডিসিপেটেড করবে তার ব্রাইটনেস তত বেশি হবে, তার ব্রাইটনেস তত বেশি হবে, মনে রাখবে এটা। তো এবারে দেখো যে কোশ্চেন, তো ফার্স্ট কোশ্চেন হয়েছে কোশ্চেন নাম্বার 2। দেখো এই একটা বাল্ব, এই একটা বাল্ব, এই একটা বাল্ব, প্রথমে সব বাল্বগুলোকে আমি কি করলাম সিরিজে দিলাম, তো সিরিজে দিলাম, তো সিরিজে দেওয়ার পর ওই বাল্বটাকে আমি কি করলাম না 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করলাম, কত না 220, বাল্বের রেটিং দেওয়া আছে কত না বাল্বের রেটিং দেওয়া আছে 100 ওয়াট 220 ভোল্ট, এটা দেওয়া আছে ধরো 50 ওয়াট 220 ভোল্ট, আর এটা দেওয়া আছে ধরো 25 ওয়াট 220 ভোল্ট। তাহলে সব বাল্বগুলোকে আমি কিসে অ্যাড করেছি, সিরিজে অ্যাড করেছি, এই বাল্বগুলোকে আমি প্যারালালে দেব। কোশ্চেন নাম্বার 3 পরে আগে এটা করে নিই। তো আমাকে বার করতে বলেছে কোন বাল্বটি বেশি ব্রাইটনেস সবথেকে বেশি উজ্জ্বল হবে। তো কোশ্চেন কি বলেছে, কোন বাল্বটি বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, কোন বাল্বটি, সাপোজ ধরো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, কোন বাল্বটি বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে অর্ডারে সাজাও, অর্ডার যে যত বেশিতে জ্বলবে অর্ডারে সাজাও, যে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে তাকে ফার্স্ট, তারপরে তিনটা বাল্ব আছে। তো আমরা কি করে বার করব, তো প্রথমে আমরা বুঝতে পেরে গেছি কি না প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্স একটা পার্টিকুলার রেটিং এর উপর বেস করে কিন্তু তৈরি। তো সলিউশনে আগে ফার্স্টে আমরা বার করে নিই প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্স কত। তো ফার্স্ট বাল্বের রেজিস্ট্যান্স আমরা কি করে বার করব, ভি স্কয়ার বাই পি থেকে, আর পি ইকুয়াল টু কি হয়ে থাকে, পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, এই ইকুয়েশন থেকে আমরা বার করে নেব। তাহলে ফার্স্ট বাল্বের ক্ষেত্রে আমরা কি বার করব, ভি স্কয়ার, তাহলে এর ক্ষেত্রে 220 ইনটু 220 ডিভাইডেড বাই কত, তার পাওয়ার হচ্ছে কত 100। সেকেন্ড বাল্বের ক্ষেত্রে কত হবে না, সেকেন্ড বাল্বের ক্ষেত্রে 220 ইনটু 220 ডিভাইডেড বাই 50। থার্ড বাল্বের ক্ষেত্রে কত হবে, থার্ড বাল্বের ক্ষেত্রে রেজিস্ট্যান্স
220 ইনটু 220 বাই 25। তাহলে এখানটা আমরা কি লক্ষ্য করছি, দেখো প্রত্যেকের লব একই, কিন্তু ডিনোমিনেটরটা দেখো, হর দেখো সব আলাদা আছে। তার মানে ডিনোমিনেটর যত বড় হবে রেজিস্ট্যান্স তত ছোট হবে। আরে এই ডিনোমিনেটর যদি বড় হতে থাকে এটা তত ছোট হতে থাকবে না, ইনভার্সলি প্রপোর্শনাল আছে। তাহলে ডিনোমিনেটর যত ছোট রেজিস্ট্যান্স তত বড়। দেওয়ার পর আমি এখান থেকে আমি একটা বুঝতেই পারছি যে রেজিস্ট্যান্স সবথেকে বড় কার, 3 তারপরে কার, 2 এর। আর তোমরা নিজেরা চেক করে দেখো না, সেমই আছে। এটা নিউমেরিক্যাল শর্টকাট নিয়ম যে ডিনোমিনেটর যত বড় হবে রেজিস্ট্যান্স তত ছোট হতে থাকবে। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা এবারে দেখো যে প্রত্যেকটা বাল্ব যেহেতু সিরিজে কানেক্টেড, তাহলে প্রত্যেকটা বাল্বের ক্ষেত্রে কারেন্ট কিন্তু সেম। পোটেনশিয়াল সিরিজে তো ডিফারেন্ট হতে পারে, কারণ এখান থেকে এখানটায় একটা রেজিস্ট্যান্স রয়েছে, পোটেনশিয়াল কিছু ডিক্রিজ করবে, এখান থেকে এখানে ডিক্রিজ করবে, এখান থেকে এখানে ডিক্রিজ করবে। কারণ 220 ভোল্ট যদি আমি এখানে দেখি, এখানটা আমি কি দেখব 0 ভোল্ট দেখব, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে, এখানটায় পোটেনশিয়াল ডিক্রিজ করবে, আমি সামথিং ধরলাম x, এখানটায় আমি ধরলাম y থেকে এখানে 0 তে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি দেখতে থাকবো, আলাদা আলাদা পোটেনশিয়াল আমি দেখতে পাবো। তো আমরা কি করব, তাহলে এই ক্ষেত্রে যেহেতু কারেন্ট যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কারেন্ট কনস্ট্যান্টের ক্ষেত্রে পাওয়ারের ফর্মুলা কি হয়ে থাকে, P I2R। তাহলে প্রত্যেকের কারেন্ট যেহেতু সেম, তাহলে কারেন্টকে যদি কনস্ট্যান্ট করি তাহলে P প্রপোর্শনাল টু R। দারুণ ট্রিক্স। তাহলে রেজিস্ট্যান্স যদি রেজিস্ট্যান্সের সাথে পাওয়ার কি প্রপোর্শনালে রয়েছে, তার মানে রেজিস্ট্যান্স যদি বাড়ে পাওয়ার তাহলে বাড়বে, ডিসিপেটেড পাওয়ার ততই বাড়বে। তাহলে যার রেজিস্ট্যান্স যত বেশি হবে, তার পাওয়ার তত বেশি হবে, সে তত বেশি খরচা করবে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, কার রেজিস্ট্যান্স সবথেকে বেশি 3 নম্বরে, তারপরে 2, তারপরে 1 নম্বরে। তার মানে পাওয়ার সবথেকে বেশি কার হবে, 3 নম্বরের হবে। তারপরে কার হবে, 2 নম্বরের হবে। তারপরে কার হবে, 1 নম্বরের হবে। কারণ রেজিস্ট্যান্স যার যত বেশি পাওয়ার, ডিসিপেটেড পাওয়ার তার তত বেশি হবে। বুঝতেই পেরে গেল? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো যার যত বেশি পাওয়ার ডিসিপেটেড হবে তার ব্রাইটনেস তত বেশি হবে। তাহলে 3 নম্বরের ব্রাইটনেস তত বেশি হবে। তারপরে কার হবে, ব্রাইটনেস 2 নম্বরের হবে। তারপরে ব্রাইটনেস কার হবে, 1 নম্বরের হবে। ক্লিয়ার করা গেছে? বুঝতে পেরেছি? তাহলে কোনটি বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, 3 নম্বরটা, তারপরে 2 নম্বরটা, তারপরে 1 নম্বরটা। ক্লিয়ার করা গেছে? একদম পাক্কা। তাহলে সিরিজের ক্ষেত্রে আমরা ব্রাইটনেস কি দেখলাম, 3 নম্বরটা বেশি জ্বললো, তারপরে 2 নম্বরটা জ্বললো, তারপরে আমরা কি দেখলাম, 1 নম্বরটা জ্বললো দেখলাম। তাহলে এই বাল্বগুলোকে যদি আমি প্যারালাল কম্বিনেশন ইউজ করি এবং সেম 220 ভোল্ট লাইনে যদি ইউজ করি, তখন আমি কি দেখব যে কোনটি বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। একই কোশ্চেন থাকলো আমাদের। তো সেকেন্ড কোশ্চেন আমি সেম রাখছি, কোশ্চেন থাকলো পাশেই থাকলো, ফার্স্ট কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনটা তার নিচে করছি এবং তার সলিউশন তোমরা লক্ষ্য করো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। দেখো সেম আমি রাখছি, সেম বাল্ব, এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব। তো প্রত্যেকটা বাল্বকে আমি কি করলাম, সিরিজে রাখবো। সিরিজে তো করে নিয়েছি, প্যারালাল রাখবো। তো এবারে এই বাল্বগুলোকে আমি কি করলাম, 220 ভোল্ট লাইনের সাথে যোগ করলাম। এই বাল্বকে আমি কোথায় যোগ করলাম, 220 ভোল্ট লাইনের সাথে যোগ করলাম। তো প্রথমবার এটা ছিল আমাদের ফার্স্ট বাল্ব, এটা হচ্ছে সেকেন্ড বাল্ব, এটা হচ্ছে থার্ড বাল্ব। তাহলে ফার্স্ট বাল্বটা কত ছিল, 100 ওয়াট 220 ভোল্ট। সেকেন্ড বাল্বটা কত ছিল, 50 ওয়াট 220 ভোল্ট। আচ্ছা, থার্ড বাল্বটা কত ছিল, 25 ওয়াট 220 ভোল্ট। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? সেম কোশ্চেন রেখেছি, কোন বাল্বটি বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। তাহলে এখানে 1, 2, 3 এর মধ্যে কোনটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে যদি প্যারালালে থাকে। আচ্ছা, তো প্যারালাল কম্বিনেশনে আমরা কি জানি, প্রত্যেকের পোটেনশিয়াল কি হয়ে থাকে, সেম হয়ে থাকে। প্রত্যেকের পোটেনশিয়াল কি হয়ে থাকে, পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয়ে থাকে। তো এট ফার্স্ট আমাকে প্রত্যেকের রেজিস্ট্যান্স বার করে নিতে হবে। তো আমি দেখে নিচ্ছি প্রত্যেকের রেজিস্ট্যান্স আমরা আগেও বার করেছিলাম, এখনো বার করে দিতে হবে কি? আচ্ছা চলো বারই করে দিই। তাহলে ফার্স্টটার ক্ষেত্রে কত করব, 220 ইনটু 220, 220 ইনটু 220 করছি না, 220 বাই 100 করলাম। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা কত করছি, 220 স্কয়ার ডিভাইডেড বাই 50 করলাম। থার্ডটার ক্ষেত্রে আমরা কত করছি, 220 স্কয়ার ডিভাইডেড বাই 25 করলাম। তাহলে ডেফিনেটলি আমরা আগেও বলেছি, এখন রেজিস্ট্যান্স সবথেকে কার বেশি হবে, 3 নম্বর। তাহলে রেজিস্ট্যান্স 3 নম্বরে সবথেকে বেশি, তারপরে রেজিস্ট্যান্স কার সেকেন্ডে, তারপরে রেজিস্ট্যান্স কার ফার্স্টে। ক্লিয়ার? আচ্ছা, তো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ডিসিপেটেড পাওয়ারের ফর্মুলা কি না, পাওয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। যেখানে প্যারালাল কম্বিনেশনে পোটেনশিয়াল ডিফারেন্স প্রত্যেকের ক্ষেত্রে কনস্ট্যান্ট, তার মানে ভি হচ্ছে কনস্ট্যান্ট। ভি হচ্ছে কি, কনস্ট্যান্ট। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি প্রপোর্শনাল টু 1 বাই আর। তার মানে রেজিস্ট্যান্স যার যত বেশি হবে
ডিসিপেটেড পাওয়ার তা তত বেশি কম হবে, তা তত কম হতে থাকে। তাহলে রেজিস্ট্যান্স যত বাড়বে পাওয়ার তত কমতে থাকে। কোন কম্বিনেশনে? প্যারালাল কম্বিনেশন। তাহলে প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স সবথেকে বেশি কার? 3 নম্বরে। তাহলে 3 নম্বরের রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে এর পাওয়ার সবথেকে কম, এই রেজিস্ট্যান্স সবথেকে কম যার তার পাওয়ার সবথেকে বেশি, উল্টোটা তো। আরে রেজিস্ট্যান্স যত বেশি হবে পাওয়ার তত কম হবে। তাহলে যার রেজিস্ট্যান্স সবথেকে কম, তাহলে 1 নম্বরের রেজিস্ট্যান্স সবথেকে কম, তাহলে 1 নম্বরের পাওয়ার সবথেকে বেশি। তারপরে কার? 2 নম্বরে। তারপরে কার? 3 নম্বরে। দ্যাট মিন্স আমরা এটাও জেনেছি ডেসিপেটেড, তাহলে আমরা কি দেখলাম? ডেসিপেটেড পাওয়ার যার যত বেশি হবে ব্রাইটনেস তার তত বেশি হবে। এখানে ডেসিপেটেড পাওয়ার সবথেকে বেশি হচ্ছে 1 নম্বরে। তাহলে ডেসিপেটেড ব্রাইটনেস যদি সবথেকে বেশি হয় 1 নম্বরের হয়, তাহলে ব্রাইটনেস সবথেকে বেশি হবে 1 নম্বরে, তারপরে 2 নম্বরে, তারপরে 3 নম্বরে। দেখো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে পুরো উল্টো। তাহলে কার সবথেকে বেশি হলো? 1 নম্বরে, তারপরে 2, তারপরে 3। সিরিজের ক্ষেত্রে কার বেশি হয়েছিল? 3 নম্বরে ফার্স্ট হয়েছে। তো তোমরা একটা হোমওয়ার্কে করে আনতে পারো, যেটা আমি হোমওয়ার্কে তোমাদেরকে সাজেস্ট করব, এবং এই হোমওয়ার্কের অঙ্কটা তোমরা আমাকে কি করবে না কমেন্টস বক্সে জানাতে পারো এর অ্যানসার কি, কার সবথেকে কে সবথেকে বেশি ব্রাইটনেস হবে। তো হোমওয়ার্ক বলা অঙ্ক, তো হোমওয়ার্কের অঙ্ক আমি দিচ্ছি। ক্লিয়ার? এটা ধরো 250 ভোল্ট। আচ্ছা, তো এই বাল্বটা ধরো 100 ওয়াটের বাল্ব, এই বাল্বটা 60 ওয়াটের বাল্ব, এই বাল্বটা হচ্ছে 60 ওয়াটের বাল্ব। ক্লিয়ার? আচ্ছা, প্রত্যেকটা বাল্বের রেটিং রয়েছে, এটা হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্ট, এটাও 220 ভোল্ট। তো এবার আমাকে বার করে দেখাতে হবে যে কোন বাল্বটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। নাম্বার ওয়াইজ নামকরণ করে দিই 1, 2, 3। ক্লিয়ার? বোঝা গেছে? তো কে সবথেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, কোন বাল্বটি, এই কোশ্চেনটা সেমই থাকবে, কোন বাল্বটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে তাকে অর্ডারে সাজাও, সেম কোশ্চেন। ক্লিয়ার? তো এই কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্টস বক্সে জানিও, অর্ডারটা জানিও, দিলে আমি পরের দিন কমেন্ট বক্সে অ্যানসার কি বলে দেবো। ওকে? তো আই হোপ তোমরা ছোট একটা লেকচার ভালোভাবে বুঝতে পেরেছো, এবং বাল্ব রিলেটেড অঙ্ক খুবই আসে, পাওয়ার অঙ্ক। তো আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।